ডিয়ার ভিউয়ার্স, এর আগের যে প্রতিবেদনটি ছিল তাতে ব্রিটিশ আমল থেকে বামফ্রন্ট সরকার আসা পর্যন্ত 1978 সাল পর্যন্ত, অর্থাৎ 1871 সাল থেকে 1978 সাল পর্যন্ত 105 বছরের সময়ের মধ্যে যে পঞ্চায়েতের যে বিবর্তন হয়েছে 108 বছরের, সেটা বলেছিলাম আর কি। তা পশ্চিমবাংলায় 1978 সালে বামফ্রন্ট সরকার 77 সালে ক্ষমতায় আসবার পরেই 78 সালে পঞ্চায়েত নির্বাচন করলেন। এই পঞ্চায়েত নির্বাচন আগেকার যে নির্বাচনগুলি ছিল তার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দেখা গেল যে এটা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলো। ক্ষেত মজুর, চাষি, ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি, বর্গা চাষি, গ্রামের কলু, গ্রামের তাঁতি, গ্রামের কর্মকার, চর্মকার আর যত রকম গ্রামীণ পেশা আছে তারাও কিন্তু নির্বাচিত হবার সুযোগ পেলেন। এর আগের পঞ্চায়েতে কিন্তু শুধু যাদের অবস্থা ভালো ছিল এবং প্রভাবশালী লোক তারাই নির্বাচিত হতেন, এবং তারা নির্বাচিত হলো। এবং শ্রেণীগতভাবে দেখতে গেলে এই পঞ্চায়েত সম্পূর্ণভাবে একটি পরিবর্তিত পঞ্চায়েত হলো আর কি। তার কারণ হচ্ছে শ্রমজীবী মানুষের সংগঠনের ভিত্তিতেই শ্রমজীবী মানুষ যে সংগঠিত হয়েছে, তার যে নিজস্ব রাজনৈতিক প্ল্যাটফর্ম পেয়েছে, তার মধ্যে তারা নির্বাচিত হয়েছে, তারা গ্রাম স্তরে নিজেদের ক্ষমতা পেয়েছেন। এবার এগোনো যাক। এবং ওদিকে সরকারও বলল যে বাজেটের অর্ধেকের বেশি টাকা গ্রাম পঞ্চায়েত স্তরে খরচা করা হবে, অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে দিয়ে খরচা করা হবে। এবং আরেকটি বিষয় হলো, যাতে কোনো অংশেরই প্রতিনিধিত্ব পঞ্চায়েতে বাদ না থাকে, তার অল্পকালের মধ্যে মহিলা, আদিবাসী, তপশিলি এবং প্রথম দিকে সরকারি নমিনি ছিল মহিলাদের আর কি, অর্থাৎ কোনো অংশের মানুষের প্রতিনিধিত্ব বাদ না যায় তা আইনের মধ্যে দিয়ে কিন্তু সুনিশ্চিত হলো। এবং কাজেরও জোয়ার আসলো। দেখা গেল যে গ্রামের মানুষ তার নিজেদের কোথায় কাদা জল জমে থাকে, কোথায় হাঁটু জল পেরিয়ে সড়ক পার হতে হয়, সেই সব জায়গাগুলো তৈরি করলেন। আগে দেখা যেত যে একটা কালভার্ট করতে গেলে জেলা পরিষদ থেকে অনেক কাঠ খড় পুড়িয়ে বরাদ্দ আনতে হতো এবং কাজটি করিয়ে নিতে হতো তাদেরকে দিয়ে। এবং গ্রামে যদি সেই রকম শিক্ষিত এবং প্রভাবশালী লোক বা অর্থশালী লোক না থাকতেন, উপরে গিয়ে জেলা পরিষদ স্তরে বা পঞ্চায়েত সমিতি স্তরে গিয়ে কথা বলে একটি বরাদ্দ আনবার মতো ক্ষমতা সাধারণ ক্ষেত মজুর, জেলে চাষিদের ছিল না। তারাই নির্ধারণ করলেন। কাজে একটি পরিবর্তন হলো এবং উন্নয়নের জোয়ার আসলো। দেখা গেল কোথাও আর জল পেরিয়ে রাস্তা পার হতে হয় না কোথাও, এবং সমস্ত রাস্তাগুলি উঁচু হয়ে গেল। এবং পরবর্তীকালে ধীরে ধীরে দেখা গেল গ্রাম পঞ্চায়েত বরাদ্দের ভিত্তিতে সাহস পেলেন যে তারা ইট বিছাতে রাস্তায়। 88 সালের থেকেই প্রায় ইট বিছানো শুরু হয়েছিল। তারা সাহস পেলেন প্রাথমিক বিদ্যালয় পাকা করে তৈরি করে দেবার, তারা সাহস পেলেন অঙ্গনারী কেন্দ্র তৈরি করে দেবার, অর্থাৎ নিজেদের কাজ নিজেরাই করতে শুরু করলেন। কাজের একটি জোয়ার শুরু হলো এবং গ্রাম স্তরের এলাকার চেহারা পাল্টে যেতে লাগলো। কিন্তু এটি হচ্ছে ভালোর দিক। কাজ করতে গেলে সব মানুষ যেমন আদর্শগতভাবে, সব মানুষ যেমন অভিজ্ঞতার দিক থেকে সম্পূর্ণ হয়ে আসে না, কিন্তু সব মানুষই হাত লাগিয়েছে কর্মযজ্ঞে,
স্বভাবত কারণে কিছু অনিচ্ছাকৃত ত্রুটি ছিল, বা যে কোনো ব্যবস্থা দীর্ঘকাল চললে সেখানে একটি কায়েমি স্বার্থেরও জন্ম হয়, এবং প্রতিনিয়ত একটি ব্যবস্থা থেকে আরেকটি ব্যবস্থান্তরে কিন্তু প্রতিনিয়ত কায়েমি স্বার্থের জন্ম হয়, এবং কায়েমি স্বার্থের বিরুদ্ধে লড়াই করতে হয়, এবং কায়েমি স্বার্থকে সরিয়ে আবার ব্যবস্থাকে ভালো করতে হয়। কাজেই এক্ষেত্রে আমি বলবো, উন্নয়নের যে তালিকা সেটা তুলে ধরলে শেষ হবে না, কারণ দেশের লোক সকলেই জানেন যে কি উন্নয়ন হয়েছে এবং হতে চলেছে। কাজে এবার বলবো, কাজগুলি ক্ষেত্রে যে ত্রুটি হয়েছিল এবং কায়েমি স্বার্থ যে ত্রুটিগুলি করেছিল সেগুলি বলা দরকার। সেগুলি বলা দরকার এই কারণে যে এই ত্রুটিগুলি যেন আবার সরকারের পক্ষ থেকে এবং যারা লেখালেখি করেন তাদের পক্ষ থেকে, যারা গবেষণা করেন তাদের পক্ষ থেকে এগুলিকে নিরসনের জন্য যেন তারা চিন্তা ভাবনা করেন, লেখালেখি করেন, বা আইনসভার সদস্যরা নতুন আইন প্রবর্তন করেন, এবং প্রশাসন সেই আইনের ভিত্তিতে এই বিচ্যুতিগুলি দূর করার চেষ্টা করবেন। আমি সেগুলি বলার চেষ্টা করছি। কাজের অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে কিছু ত্রুটি হলো। দেখা গেল একটি গ্রাম পঞ্চায়েত এলাকায়, একটি পঞ্চায়েত সমিতি এলাকায়, একটা জেলা পরিষদ এলাকায় যতগুলি সমস্যা থাকবে, বা শত শত বৎসরের, হাজার বছরের যে সমস্যাগুলি জমে আছে তা কিন্তু একবারে মেটানো যাবে না। তা আমার পঞ্চায়েতে যে অর্থ তহবিলের সামর্থ্য আছে তা দিয়ে সবচেয়ে বেশি মানুষের যে উপকার হবে সেই কর্মসূচিটি গ্রহণ করা দরকার। কিন্তু তা না করে দেখা গেল কিছু কিছু ইমারতি ঝোঁক, অর্থাৎ স্থায়ী একটা চিহ্ন রেখে যাব, প্রধান হয়ে এসেছি, বড় বড় দালান কোঠা করার ঝোঁক তৈরি হয়েছিল। এ বিষয়ে আরো পরে বলছি। অর্থাৎ ইমারতি ঝোঁক একটা, এবং তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো, কিন্তু রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে কিন্তু কোনো প্রশিক্ষণের ব্যবস্থা তেমন ছিল না। তারা যে যে রাজনৈতিক দল যেখানে ক্ষমতায় এসেছিল তারা কাজকর্মের ক্ষেত্রে যেটুকু তাদের দলের যে পঞ্চায়েত সম্পর্কে ভাবনা চিন্তা আছে তা বলার চেষ্টা করতেন, কিন্তু তাও সব সময় সঠিকভাবে সব ভাবনাটা দেওয়া যেত না। এবং তার যে প্রশিক্ষণ হতো, প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক আইন যত শেখানো হতো, কিন্তু আন্তরিকতা দিয়ে এবং পঞ্চায়েতের যে বিকেন্দ্রীকরণের মতাদর্শ এবং সাধারণ মানুষ যে ক্ষমতা পেয়েছে তার যে গুরুত্ব বোঝানোর মতো ক্ষমতা কিন্তু আমলাদের ছিল না। স্বভাবত কারণেই নবনির্বাচিত প্রতিনিধিরা বা মাঝে মাঝে যখন তারা প্রশিক্ষণের ক্যাম্পে যেতেন, আলোচনা করতেন, আলোচনা শুনতে যেতেন এবং আলোচনা করতে যেতেন, স্বভাবত কারণে সেটা যান্ত্রিক আলোচনা হয়ে যেত, আইনের কচকচানি। তারা ফিরে আসবার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ঝেড়ে ফেলতেন। অর্থাৎ হরিবাসরে বসে থেকে কীর্তন শুনলে যেমন ধুতিতে এবং বসনে যে ধুলো লাগে, হরিবাসর থেকে বেরিয়ে আসার সময় সব কিছু ঝেড়ে মুছে আবার চলে যেতেন। অর্থাৎ ধারণাটা ওইখানেই শেষ হয়ে যেত। এই হলো বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, এই পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে দিয়ে প্রধানের হাতে যে ক্ষমতা দেওয়া হলো, প্রধান এবং তার সঙ্গে যারা কর্মতৎপর ব্যক্তি তাদের হাতে ক্ষমতা কিন্তু কেন্দ্রীভূত হলো, এবং যেহেতু সেটা রাজনৈতিকভাবে নির্বাচিত হয়েছিল সেহেতু দেখা গেল যে দলের মধ্যেকার কথা কম বলতে পারেন, দুর্বল তেমন সদস্যদের কিন্তু বরাদ্দ তার এলাকায় বরাদ্দ কম হতে লাগলো, বা পার্টির যে গোষ্ঠীটি শক্তিশালী তাদের এলাকায় কাজ বেশি হতে লাগলো, এবং বিরোধী এলাকায় কোথাও কোথাও সসম্মানের সঙ্গে সমস্ত এলাকা তাই সঠিকভাবে সাম্যের ভিত্তিতে বন্টন হতো, সম্পদের বন্টন হতো। কিন্তু কোনো কোনো পঞ্চায়েতে কোনো কোনো স্তরে একেবারেই বিরোধী সদস্যদের কিছুই না দিত, বা সামান্য কিছু প্রকল্প দিত যেন সেই প্রকল্পটি নিয়েই তিনি যেন ব্যস্ত থাকেন আর কি।
আর অন্যদিকে তার নজর দেওয়ার কোনো সুযোগ না থাকে, এই ব্যবস্থাটি ছিল। আমি একটু ধীরে ধীরে বলছি, নির্দিষ্ট বিষয় ভিত্তিক বলছি এবং পয়েন্ট ভিত্তিক আমি বলার চেষ্টা করছি, কারণ এমনি বলতে গেলে অনেক সময় লাগবে। এবং গ্রাম পঞ্চায়েতে দেখা গেল যে অনেক গ্রাম পঞ্চায়েত দোতলা করতে শুরু করলো। দেখা গেল যে তারা প্রাথমিক বিদ্যালয় করেছিল, অনেক প্রাথমিক বিদ্যালয় দোতলা করতে লাগলো। তখন প্রশাসনের উচ্চ স্তরে মন্ত্রীদের মধ্যে যারা শাসক দলের পক্ষ থেকে তাদের চিন্তা চেতনা আছে, তারা চিঠি পাঠালো প্রশাসনের মাধ্যমে, বলল যে গ্রাম পঞ্চায়েতে গ্রামের নিরীহ মানুষরা আসে, অশীতিপর বৃদ্ধরা আসে, কোনো একটি টেবিল, কাজের টেবিল যদি উপরতলায় থাকে সেখানে সেই অশীতিপর বৃদ্ধের যাওয়া সম্ভব নয়, কাজে গ্রাম পঞ্চায়েতগুলি দোতলা করবেন না। এবং বলল যে প্রাথমিক বিদ্যালয়গুলি দোতলা করবেন না, শিশুরা হুড়মুড়িয়ে উপর থেকে উঠতে গিয়ে পড়ে নষ্ট হবে। কারণ আমাদের দেশে এমন জায়গার অপ্রতুল হয়নি যে উপরতলায় ঘর করতে হবে। কিন্তু কিছু কিছু প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ হয়নি, এখনো পশ্চিমবাংলায় বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয় একতলায় আছে, কিন্তু অনেক গ্রাম, বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত, প্রায় 100 ভাগ গ্রাম পঞ্চায়েত দোতলা এবং তিনতলা হয়েছে, সেটা রোধ করা যায়নি। এবং সাধারণ মানুষের গ্রামের যে জায়গা, গ্রাম পঞ্চায়েত সাজাতে তার হাজার হাজার টাকা মূল্যের, 10-20 হাজার টাকা মূল্যের গ্রিল, 10-20 হাজার টাকা মূল্যের দরজা এবং বিলাসিতাপূর্ণ আসবাবপত্র, চেয়ার টেবিল কিনতে প্রচুর খরচা হয়েছে, সেখানে ঘর সাজাতে খরচা হয়েছে সেখানে। সেই টাকাতে গ্রাম স্তরের নিরন্ন দুঃখী মানুষের কিছু সমস্যা, কিছু দুর্গত এলাকার পথঘাটের সামান্যতম হলেও, অন্তত 50 হাত হলেও এগোতো। এগুলি হলো যে পঞ্চায়েতের অগ্রাধিকার দেওয়ার ধারণার বিফল আর কি। এই কাজগুলো হয়েছে সেখানে, হয়েছে। যেন আজকেও দেখতে পাচ্ছি যে বিডিও অফিস গুলোতে গেলে যেন এক একটিকে দুর্গ, মানে মানে একদম মানে নিরাপত্তা ভর্তি একটি দুর্গ গড়ে তোলা হয়েছে একটি পঞ্চায়েত সমিতি অর্থাৎ বিডিও অফিসগুলি। এবং অনেক গ্রাম পঞ্চায়েতও এইভাবে তৈরি করা আছে, তার গেট খোলামেলা নয়, সাধারণ মানুষের যাওয়ার ক্ষেত্রে ইতস্ততা বোধ করবেন। এত বড় বড় বাড়ি করার চাইতে, এত মোজাইক দেওয়া ঘর করার চাইতে, এত পাথর বসানো ঘর করার চাইতে কাজ চলে যেত, সেই টাকা উন্নয়নের মূলক ভাবে খরচা করা যেত। ঘর দরজার হয়তো দরকার ছিল, কিন্তু এগুলি হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেবার যে শিক্ষা, সেই শিক্ষার অভাব। এবং বলেছি যে এর শুরুতেই বলেছি যে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায়, এখানে কিছু চতুর লোকদের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হলো। কোথাও দেখা গেল প্রধান কিছু নয়, অন্য একজন সদস্য সবকিছু তিনিই পরিচালনা করছেন, অর্থাৎ ব্যক্তিত্বের কম বেশি হওয়ার ফলে কিন্তু ক্ষমতার কেন্দ্রেও কিন্তু বদল হচ্ছিল, অর্থাৎ ক্ষমতা হয়তো অন্যজন পরিচালনা করছিলেন। কিন্তু এটা ঠিক পঞ্চায়েত আইনের বলে প্রধানের হাতে সমস্ত ক্ষমতা কিন্তু কেন্দ্রীভূত ছিল। এই কেন্দ্রীভূত ক্ষমতা কে বিকেন্দ্রীকরণ করার ব্যবস্থা হলো অভিজ্ঞতার ভিত্তিতে। উপসমিতি গঠন করা হলো, অর্থ উপসমিতি এবং বিভিন্ন উপসমিতি, 5টি, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত উপসমিতি গঠিত হলো। কিন্তু গঠিত হলেও দেখা গেল যে উপসমিতিগুলির হাতেও কিন্তু ক্ষমতা খুব বেশি কেন্দ্রীভূত হলো না। তা শুধু খাতা কলমে মিটিং করে হলো বা সই করে চলে যান। খাতা যে প্রকল্পগুলি উপসমিতিগুলির পরে যে মূল প্রকল্প রেজিস্টার থেকে সেই প্রকল্পগুলি তার মধ্যে তুলে দেওয়ার ব্যবস্থা হলো, এই হচ্ছে ব্যবস্থাটা। অর্থাৎ সেটা খাতা কলমে হলো। খুব কম জায়গাতে উপসমিতিগুলি কাজ করতে পেরেছে। তার কারণ উপসমিতির টাকা বরাদ্দ থাকলেও উপসমিতির নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, এবং নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে, কারো আর্থিক স্বাধীনতা না থাকলে তার কাজের স্বাধীনতা কখনো থাকে না। তাই আজও পর্যন্ত কিন্তু প্রধানের হাতেই
সমস্ত ক্ষমতা কিন্তু কেন্দ্রীভূত আছে, তার কিন্তু পরিবর্তন ঘটেনি। এবং পরবর্তীকালে ইউপিএ সরকারের আমলে এমজিএনআরইজিএস প্রকল্পটি শুরু হলো কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে। যে সময়টা গ্রামের শ্রমিকদের হাতে, গরিব কৃষকদের হাতে কাজ থাকে না, পয়সা থাকে না, তারা যাতে একটা গ্রামে উন্নয়নমূলক কাজও হবে এবং তারা কাজ করবেন, পয়সা পাবেন, তাদের জীবন জীবিকা নির্বাহ এই দৃষ্টিভঙ্গিতে করা হলো। কিন্তু এখানেও দেখা গেল যে এটি একটি সম্পূর্ণত শ্রমনিবিড় প্রকল্প, কিন্তু শ্রমনিবিড় প্রকল্পের চাইতে কিন্তু দেখা গেল পঞ্চায়েতে মাল মশলা ভিত্তিক, দালান কোঠা ভিত্তিক কাজকর্ম করার দিকে, পাকা সড়ক অর্থাৎ ইট বিছানো সড়ক তৈরি করার দিকে প্রবণতাটা কিন্তু অত্যন্ত বেশি, অর্থাৎ মাল মশলা খরচের দিকে প্রবণতাটা বেশি। কারণ এইসব কাজের সুবিধা হচ্ছে মিস্ত্রিকে কাজ দিয়ে দিলে আর অত শ্রমিককে পরিচালনা করতে হয় না, অর্থাৎ খানিকটা রিলিফ হয়। কিন্তু এটা ঠিক আবার পুনরুচ্চারণ করছি যে প্রধানের হাতে তার পার্টির দায়িত্ব, পার্টির ক্ষমতা, পার্টির মধ্যে কাজকর্ম, পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম, এবং পরবর্তীকালে বিকেন্দ্রিত হতে হতে বিভিন্ন দপ্তরের কাজ এসে প্রধান একদম ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু হাজার ভারাক্রান্ত হওয়া সত্ত্বেও খুব কম জায়গাতে স্বেচ্ছায় উপসমিতি গঠন করবার পূর্বে তিনি কিন্তু কোনো দায়িত্ব কিন্তু সাধারণ সদস্যের হাতে কিন্তু বিকেন্দ্রীকরণ করেননি, দায়িত্ব বিভাজন করেননি, বা উপসমিতি গঠন করলে হলেও উপসমিতিগুলি আজও পর্যন্ত কিন্তু ঠুটো জগন্নাথ। এবার এমজিএনআরইজিএস আসার পরে কি হলো, প্রায় ৭৮ সালের পরে ২০ বছর পঞ্চায়েতি ব্যবস্থা চলে যাওয়ার ফলে যেসব এলাকায় দেখা গেল যে জাতীয় সড়কের উন্নয়ন ঘটেছে, সেই গ্রাম দিয়ে যে এলাকা দিয়ে গেছে সেখানে জেলা পরিষদের রাস্তার উন্নয়ন ঘটেছে, সেখানে পঞ্চায়েত সমিতির রাস্তার উন্নয়ন ঘটেছে, সেই এলাকা দিয়ে স্টেট হাইওয়ে গেছে স্বভাবত কারণে সেখানে কিন্তু, এবং গঞ্জমত এলাকা যেখানে প্রায় শহর গড়ে উঠছে প্রায়, সেই সব জায়গায় কিন্তু এনআরইজিএস এর বা অন্যান্য প্রকল্পের শ্রমনিবিড় প্রকল্পগুলি করার সুযোগ ছিল না। সেখানে ইট, দালান কোঠা বা রাস্তাঘাটের মেটালিক বা রিভার বেড মেটেরিয়াল দিয়ে হোক, কিংবা ওই বাঁকুড়ার পাহাড়ের মাটি এনে, লাল মাটি এনে, যেটাতে কাদা হয় না, এই সুরকি এনে সেটা রাস্তা তৈরি করা হোক, সেগুলি কম খরচ ছিল, সেই দিকে ঝোঁক বেশি। স্বভাবত কারণেই এটাও একটা দেখার বিষয় দাঁড়ালো। এবং যে সদস্যটির এলাকাতে বা প্রধানের পক্ষ থেকে এমন কোনো গ্রহণ করা হলো না যে এলাকাতে শ্রমনিবিড় প্রকল্প করার ব্যাপক সুযোগ নেই, যেখানে শ্রমনিবিড় প্রকল্প করার সুযোগ আছে সেই এলাকাতে টাকাটা বরাদ্দ করা, এবং যে এলাকাটাতে শ্রমনিবিড় কাজ করার সুযোগ নেই সেই এলাকাতে যদি শ্রমিক থাকে যারা কাজ পাচ্ছে না অসময়ে, তাদেরকে সেই এলাকায় কাজ করতে যাওয়ার জন্য উৎসাহিত করা, টাকাও বরাদ্দ হতো না, করা হতো না। এই হচ্ছে বিষয়টা। এবং আরেকটি ক্ষেত্রে দেখা যেত যে শ্রমিকদের ক্ষেত্রে যাতে ভোট নষ্ট না হয় সেই জন্য যারা কাজ করছে তাদেরকে তুষ্ট করবার একটা প্রবণতা ছিল। দেখা যাক কোনো একটি খাল খনন হচ্ছে বা খাল সংস্কার হচ্ছে, টাকা পেল, শ্রমিক পরিশ্রম করলো, কিন্তু শ্রমিক মাটিটা এনে সেই বাঁধ রাস্তার গায়েই ঢেলে দিল, পরবর্তীকালে বৃষ্টিতে সেই জল গড়িয়ে এলো, সেই বাঁধ রাস্তার মাথায় গিয়ে বা বাঁধের উপর গিয়ে সেই মাটিটি ফেললো না, কষ্ট করে শ্রমিক ফেললো না। শ্রমিককে বেশি বিরক্ত করে না, কারণ নাজুক যে রাজনৈতিক দলই হোক, ভোট কমে যাবে, সে বিরক্ত হবে সেখানে। এই একটা অবস্থা ছিল এবং আছে। স্বভাবত দেখা গেল বৃষ্টি যখন হলো, তো বৃষ্টিতে কিন্তু সেই মাটি কিন্তু ধুয়ে আসলো কিন্তু রাস্তায়, অর্থাৎ। এবং তারপরে যে অঙ্গনারী কেন্দ্রগুলি হয়েছিল, সেই অঙ্গনারী কেন্দ্রগুলি কিছু কিছু পঞ্চায়েত তৈরি করলেও যেসব পঞ্চায়েত বেশিরভাগ অঙ্গনারী কেন্দ্রগুলি চলতো কোনো ক্লাব ঘরের, তারা করতে দিয়েছেন, কোনো গৃহস্থ তার বাড়িতে করতে দিয়েছেন, কোনো প্রাইমারি স্কুল তার বিল্ডিং এ সকালবেলা করতে দিয়েছেন অঙ্গনারী কেন্দ্র, কোনো হাই স্কুল,
কোনো বেসিক স্কুল তারা করতে দিয়েছেন, কোনো সরকারি অন্যান্য অফিস, দুপুরে অফিস হয়, সকালবেলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকেও করা হতো, যেহেতু সরকারের উচ্চস্তর থেকে, জেলা পরিষদ থেকে এবং আইসিডিএস দপ্তর থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি করা হলেও এক একটি গ্রাম পঞ্চায়েতে প্রায় 25, 30, 35, 36টি করে কেন্দ্র। তো সমস্ত কেন্দ্রগুলি কিন্তু পাকা করা কিন্তু দপ্তরের পক্ষে সম্ভব না, জেলা পরিষদের পক্ষে সম্ভব নয়। সমন্বয় করে কিন্তু কে কোন কেন্দ্রটা করবেন করা উচিত ছিল। এবং আরেকটি বিষয় হচ্ছে জায়গার নেই, জায়গা কিনে নিতে হবে, খাস জায়গা, অর্থাৎ সরকারি জায়গা পাওয়া সব জায়গায় সম্ভব হচ্ছিল না। এবং অন্যান্য যে জায়গাগুলি ছিল সেগুলি বিভিন্ন সরকারের বিভাগীয় জায়গা, সেখানে অনুমোদন আনার প্রয়োজনীয়তা ছিল, সেই কাজগুলি করা যায়নি। সেই কাজগুলি না ফলে আজকেও কিন্তু অনেক জায়গাতেই, অনেকের বাড়িতেই কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিচালিত হচ্ছে। অনেক গ্রামে কিন্তু নিজস্ব অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালিত হয়নি, কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলি যদি বছরে 2টো করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা শুরু করত, তাদের এটুকু অর্থের সঞ্চয় গ্রাম পঞ্চায়েতের হাতে ছিল, তাহলে আজকে সমস্ত কেন্দ্রগুলির পাকা বাড়ি নির্মাণ কিন্তু সম্ভব হতো সেখানে। আরেকটি কথা বলি, প্রধানের পদেও কিন্তু পরবর্তীকালে সংরক্ষিত হলো, অর্থাৎ সেখানে মহিলা ছাড়া কেউ প্রধান হতে পারবেন না। কিন্তু যে ক্ষেত্রে দেখা গেল যে মহিলাটি তিনি লাজুক, তিনি নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েত এলাকায় বাস করেন, পঞ্চায়েতি ব্যবস্থা সম্পর্কে ধারা নাই এটুকু নয়, কিন্তু দেখা গেল তার স্বামীটি কেষ্টবিষ্টু, অর্থাৎ চালাক চতুর। দেখা গেল স্বামী সমস্ত কিছু পরিচালনা করছে, এমনকি স্বামী তার স্ত্রীর কাছ থেকে লিখে নিয়েছে, প্যাডে সই করে নিয়েছে, এবং তিনি সার্টিফিকেট দেদার বিলোচ্ছেন আর কি। তিনি অনেক পঞ্চায়েতে দেখা গেছে, গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান হলে আসতেই হয়েছে তাকে মিটিং করার জন্য। অনেক মহিলা গ্রাম পঞ্চায়েতের স্বামী এসে গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করত সেখানে, অর্থাৎ পুরুষতান্ত্রিকতা করে মহিলাদের যে ক্ষমতায়নের ব্যবস্থা, অর্থাৎ 1978 সালের পরে যে পঞ্চায়েত আসলো, সর্বতোভাবে যে বিকেন্দ্রীকরণের ব্যবস্থা, কিন্তু বিকেন্দ্রীকৃত মানসিকতার অভাব রাজনৈতিক দলের পক্ষ থেকে তৈরি করার না ফলে, প্রশাসনের ট্রেনিং এর মধ্যে করার না ফলে, বা এইভাবে হাজিরা দেওয়ার কড়াকড়ি না থাকার ফলে কিন্তু নারীরা তারা প্রশাসন সম্পর্কে, দেশ সম্পর্কে আরো যে ওয়াকিবহাল হতে পারত, তাদের যে ক্ষমতায়ন হওয়ার যে সুযোগ ছিল, সেই সুযোগকে কিন্তু সর্বাংশে ব্যবহার করা কিন্তু যায়নি। এবং শোনা যায় যে পশ্চিমাঞ্চলে হিন্দিভাষী এলাকাতে প্রধানের স্বামী সরকারি সভাতে যান এবং আমলারা নাকি জিজ্ঞাসা করেন, প্রধান কা পতিজি বলিয়ে, এটা শোনা কথা। এখানে প্রধান একেবারে বড় সরকারি সভাতেও যেতেন তা নয়, বাচ্চা নিয়ে তিনি বাইরে থাকতেন, কিন্তু অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চলে সভার মধ্যে প্রধানের স্বামী ঢুকে যেতেন, তিনি কথা বলতেন। এবং আরেকটি বিষয় হচ্ছে দেখা গেল পরের দিকে, এবং 11 সালের পর থেকে দেখা গেল, অর্থাৎ তৃণমূল সরকার আসার পর থেকে দেখা গেল যে সরাসরি রাজনৈতিক প্রতিনিধি, যিনি নির্বাচিত প্রতিনিধি নন গ্রামাঞ্চলের, তিনি সরাসরি গিয়ে কিন্তু কর্মচারীদের পরিচালনা করছেন। কর্মচারীরা একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না। দেখা গেছে অর্ধেক প্রধানের নেতৃত্ব দিচ্ছে পঞ্চায়েতে, এবং বেশিরভাগ নেতৃত্ব দিচ্ছে রাজনৈতিক দলের অনির্বাচিত নেতারা। তারা গিয়ে ব্যাংক এবং বিভিন্ন জায়গাতে কাজ পরিচালনা করছেন। এক্ষেত্রেও যে বিকেন্দ্রীকৃত ব্যবস্থা ছিল, অর্থাৎ রবি ঠাকুরের কথায় বলতে গেলে, এইসব মুড়ো ম্লান মুখে দিতে হবে ভাষা, ধনিয়া তুলিতে হবে আশা, তা কিন্তু ব্যাহত হয়েছিল, এবং এদেরকে ঠুটো জগন্নাথ করে রাখা হয়েছে। অনেক ক্ষেত্রে পঞ্চায়েতে কাজ করার মধ্যে অভিজ্ঞতা হয়েছে, কিন্তু যতখানি অভিজ্ঞতা হওয়া দরকার তারা ঠেকে ভুল করে শিখতে পারত, সেই শেখাটা কিন্তু সর্বাংশে হয়নি। অর্থাৎ সচেতন যে নাগরিক এবং আগামী দিনের পঞ্চায়েত পরিচালনার এবং ধাপে ধাপে প্রশাসন পরিচালনার প্রশিক্ষিত মানুষ, সাধারণ মানুষের মধ্যে থেকে যে গড়ে উঠবে, তার সুযোগ ব্যাহত হয়েছিল এবং আজও হচ্ছে। পরবর্তী বিষয়ে আসছি।
এবং গ্রাম পঞ্চায়েতের যে নিজস্ব রোজগার, গ্রাম পঞ্চায়েতে দেখা গেল 78 সালের পর থেকে রাজ্য স্তর থেকে কেন্দ্রীয় স্তর থেকে বিভিন্ন তহবিল বরাদ্দ হলো, আমি সেই তহবিলের নামগুলি করছি না, তা দিয়েই উন্নয়নের কাজ অনেকটাই করা যেত। কিন্তু বারবার সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি আসতো যে আপনারা নিজস্ব আয় বাড়ান এবং নিজস্ব ব্যয় আনানোর অনেক সুযোগ আছে। কিন্তু অল্প কিছু গ্রাম পঞ্চায়েত পত্রপত্রিকায় দেখেছি তারা আয় বাড়িয়েছেন এবং সেটা প্রশংসার যোগ্য, আয় বাড়িয়েছে। নিশ্চয় জনগণকে কর ভারাক্রান্ত নয়, কর ভারাক্রান্ত না করেই যে সম্পদগুলি গ্রাম পঞ্চায়েতকে দেওয়া আছে, যেমন গ্রামের খাড়ি, সরকারি পুকুর এবং টাওয়ার, টেলিফোনের টাওয়ার বসলে তাতে এক একটাতে 60-70 হাজার টাকা করে পাওয়ার যে সুযোগ আছে, কিন্তু সেই সুযোগের দিকে অধিকাংশ গ্রাম পঞ্চায়েত খুব অগ্রসর হয়নি, অল্প কিছু গ্রাম পঞ্চায়েত ছাড়া। কোনদিন যদি উপর থেকে কেন্দ্রীভূত ভাবনার সরকার যদি আসে, তাহলে গ্রাম পঞ্চায়েতের তহবিলের অভাবে ভুগবে। নিজস্ব তহবিল গড়বার এবং নিজস্ব রোজগারের চিন্তা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ কিন্তু করেনি। কিন্তু সেখানে পরবর্তী বিষয় যেটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত গতানুগতিক ভাবে তার কাজকর্ম ওই ইট কাঠ পাথরের রাস্তা, বালি, মাটি, লোহা, লক্করের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চেয়েছে। কিন্তু মানুষের যে আরেকটি জীবন আছে, জীবনকে সুন্দর করার জন্য আরো যেসব দিকগুলি আছে, সেই সব দিকগুলি কিন্তু সমস্ত দিক কিন্তু লক্ষিত হয়নি। যেমন হচ্ছে যে পশুপালনের দিকটি কিন্তু গ্রাম পঞ্চায়েত করতে পারত। এর একটি প্রতিবেদনে আমি বলেছি, আপনারা সেই প্রতিবেদনটি দেখে নেবেন। গ্রাম পঞ্চায়েত স্তরে প্রতি বছর কিছু কিছু রোগী রানীক্ষেত রোগে, অর্থাৎ চুনাহাগা রোগে প্রচুরই হাঁস মুরগি মারা যায় এবং আরো অন্যান্য রোগে মারা যায় এবং অন্যান্য গবাদি পশু কিন্তু মারা যায়। যেমন গরুগুলি যে ফুট মাউথ ডিজিজ যে হয়, তার ক্ষেত্রে কিন্তু অনেক কষ্টবোধ করে এবং অনেক প্রাণী মারাও যায় সেখানে এবং তাদের স্বাস্থ্যের ক্ষতি হয় এবং গরুর দুধ কমে যায়। এগুলি কিন্তু প্রতি 6 মাস অন্তর টিকাকরণ করলে, আজও কিন্তু সেই ব্যবস্থা হয়নি। কচিত কোনো গ্রাম পঞ্চায়েতে সচেতন কর্মচারী থাকলে বা সচেতন সদস্য প্রধান থাকলে, অর্থাৎ প্রশাসনকে বললেই করে, কিন্তু বলার কেউ নেই করার তাদেরকে করানোর জন্য। তারা হয়তো বলে সরকারিভাবে প্রচুর বরাদ্দ নেই, তারা কিছু সহযোগিতা করলে পরে গ্রাম পঞ্চায়েত থেকে অর্থায়ন করলে তারা সেই ভ্যাকসিন কিনে আনতে পারেন এবং গ্রামে গ্রামে ক্যাম্প করা যায়। আমি নিজে একটি গ্রাম পঞ্চায়েতে এরকম সমস্ত গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প করতে আমি দেখেছি আমি আগে, কিন্তু সমস্ত জায়গায় দেখিনি। এই টিকাকরণগুলি করলে কিন্তু অনেক প্রাণী মারা যায়, কিন্তু মাথাতে এই পশুপালন বা কৃষি উন্নয়নের কথাও কিন্তু কোনো কিছু ভাবনা চিন্তার মধ্যে আসে না। কেপিএস আসছে কি আসছে না, কৃষি বিভাগ ঠিক মতো কাজ করছে কি কাজ করছে না, সমস্ত বিষয় প্রধানের আন্ডারে অধীনে কেউ কাজ করে না, কিন্তু প্রধানের সমস্ত বিষয়ে গ্রামের মানুষের, পঞ্চায়েত একটি রাষ্ট্র বলতে হবে, তৃতীয় সরকার, সেই সরকারের প্রধান হিসেবে তিনি সবকিছু দেখতে পারবেন। কিন্তু ইটকাঠ পাথরের উন্নয়ন ছাড়া অন্যান্য মানসিক এবং অন্যান্য পশুপালন কৃষি বিষয়ক যে উন্নয়নগুলি আছে, সেই দিকে কিন্তু আজও পর্যন্ত, কি বামফ্রন্টের আমল কি তৃণমূলের আমল পর্যন্ত কিন্তু সেই দিকে নজর কিন্তু খুব নেই। কিন্তু আরেকটি বলবো যে গ্রাম সংসদ, এসআরডির মাধ্যমে গ্রাম সংসদ করার কথা হয়েছিল, কিন্তু গ্রাম সংসদ তৈরি হলেও অনেক জায়গায় শাসক দলেই গ্রাম সংসদ করতে দেয়নি, গ্রাম সংসদের কমিটি গঠিত হয়নি, তার কারণ সেখানে বিরোধী সদস্যকে নিতে হবে সেখানে। তার ফলে এবং গ্রাম সংসদের এবং এসআরডির পক্ষ থেকেও যে প্রশিক্ষণ দেওয়ার জন্য এসেছিল যারা বড়, যারা উচ্চ আধিকারিক যারা আসতেন, তারা চিন্তায় সমন্বিত ছিলেন, তাদের আলোচনাগুলি গ্রাম পঞ্চায়েত সদস্যদের এবং গ্রাম পঞ্চায়েতের কর্মীদের মনোগ্রাহী হতো। কিন্তু যারা কাজ করতে আসছিলেন তাদের অনেকেরই, তারা ওই ছক পূরণ বোঝেন আর কি, অর্থাৎ খাতা মেনটেন করাটা বোঝেন, কিন্তু তারা যে বিভিন্ন সভাগুলি করতেন, তারা আইন কানুনের বিষয়গুলি অত্যন্ত বলতেন, নিয়ম কানুনের কথাগুলি অত্যন্ত বলতেন, তা কখনোই মনোগ্রাহী হতো না। তার ফলে কিন্তু এসআরডি অর্থাৎ ইউএনডিপির টাকায়, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের টাকায়
গ্রাম পঞ্চায়েতকে পশ্চিমবাংলায় যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তাও সফল হয়নি। এই প্রকল্পগুলি খাতা কলমে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে দেওয়া হতো এবং যে গ্রাম সংসদ হতো, গ্রাম সংসদেও রাজনৈতিক সংঘর্ষের ফলে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা যখন একত্রিত এসে যেত, হঠাৎ সেখানে প্রকল্প দেওয়া, এটা নেওয়া হবে ওটা নেওয়া হবে না করে, বা কোনো আগে থেকে কোনো প্রতিহিংসা থাকলে সেটা চরিতার্থ সেখানে হয়ে যেত মারামারি লাগার মধ্যে। পরবর্তীকালে এই গ্রাম সংসদ স্থগিত করা হয়েছে। এত বড় একটি বিকেন্দ্রীকরণের সুযোগ, অর্থাৎ শুধু নির্বাচিত প্রতিনিধি নয়, তার নিচেও সাধারণ মানুষদের কাছে নিয়ে যাওয়া হোক, তারা বলুক তাদের প্রকল্পের কথা, তাদের অসুবিধার কথা, তাদের সুখ দুঃখের কথা। কিন্তু ক্ষমতা বিকেন্দ্রীকৃত হয়ে যাদের হাতে ক্ষমতাটা গেল, তারাই সাধারণ মানুষের এই বিকেন্দ্রীকরণকে আটকে দিল, তারা ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখলেন সেখানে। কাজেই আগামী দিনে আশা করি যে রাজনৈতিক দলের সরকার হোক, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে, তার কর্মতৎপরতার মাধ্যমে কিন্তু এই বিকেন্দ্রীকরণ করবে এবং সাধারণ মানুষের হাতে বিকেন্দ্রীকরণ সাধারণ মানুষের হাত পর্যন্ত চলে যাবে সেখানে। এবং সেখানেও প্রথম প্রথম যে সফল হতো, সেখানে দেখা যেত যে গ্রামের চালাক চতুর, গ্রামের শিক্ষিত যে রাজনৈতিক নেতৃত্ব, তারাই প্রকল্পগুলি বলে দিতেন, অন্য সবাই সমর্থন করত। সাধারণ মানুষের ক্ষেত্রে প্রকল্প আসার খুব সুযোগ ছিল না সেখানে, বা গ্রাম পঞ্চায়েতের সদস্যই প্রকল্পগুলি তার নিজেদের মধ্যে লোকদের মধ্যে ছড়িয়ে দিতেন, তোমরা এই প্রকল্পগুলো বলবে। সেইভাবে গ্রাম সংসদ থেকে কিন্তু প্রকল্পগুলি আসত, অর্থাৎ ছক পূরণ করবার ব্যাপার। এবং আরেকটি কথা বলি, যে অগ্রাধিকারের ক্ষেত্রে কথা বলি, উপর থেকে প্রায়শই চিঠি আসতো যে টাকা খরচা করতে হবে, টাকা খরচা করতে হবে। এই টাকা খরচা করতে গিয়ে আমি দুটা উদাহরণ দেব। টাকা জলাঞ্জলি গিয়েছে সেখানে, টাকা খরচা হয়েছে, টাকার মজুরি গিয়েছে, সরঞ্জাম কেনা হয়েছে, টাকা অপচয়, সেদিক দিয়ে অপচয় হয়নি, কিন্তু টাকা থেকে নতুন করে কিছু উৎপাদিত হয়নি মানুষের জন্য। একবার লালু প্রসাদ রেলমন্ত্রী ছিলেন, তিনি বললেন যে ভেরেন্ডার তেল দিয়ে অর্থাৎ রেল চালাবেন। তো পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করলো এবং দেখা গেল ব্লক স্তরে বিভিন্ন জায়গাতে বন দপ্তরের পক্ষ থেকে বা বন দপ্তরে যারা প্রশিক্ষিত শ্রমিক ছিলেন এলাকায়, তাদের পক্ষ থেকে ভেরেন্ডার বীজ জোগাড় করে ভেরেন্ডার বীজ সংগ্রহ করে চারা তৈরি করা হলো। ভালো কথা, জৈব জ্বালানির মাধ্যমে ট্রেন চলবে, খারাপ কি? আমাদের তেল বাইরে থেকে এত আনতে হবে না। কিন্তু দেখা গেল যে চারা বড় হয়ে যাচ্ছে, কিন্তু পথের ধারে, শ্মশান ঘাটে বা পরিত্যক্ত সরকারি জায়গায় কিন্তু গাছ আর লাগানো যাচ্ছে না। পরে উপর থেকে প্রচন্ড চাপ আসলো, চারা লাগানো হলো জ্যৈষ্ঠের প্রখর রোদ্রের মধ্যে। 3 দিন পরে সব গাছ শুকিয়ে মরে গেল। আজকে পশ্চিমবাংলায় ঘুরলেও কোথাও একটি ভ্যারান্ডার গাছ দেখা যাবে না। আর এমনিতেও একটি দুষ্প্রাপ্য গাছে পরিণত হয়েছে ভ্যারান্ডার গাছ। ভ্যারান্ডার দাঁতন দিয়ে অনেকে দাঁতন করতেন। আমি ধান ভানতে শিবের গীত একটি কথা বললাম। আরেকটি কথা বলবো, যে আমাদের পশ্চিমবাংলায় 2 ধরনের জায়গা আছে। কিছু এঁটেল জায়গা, সেটা অনেক মাটির নিচের স্তর পর্যন্ত এঁটেল মাটি আছে, কোথাও বালি মাটি আছে, বা কোথাও উপরে বেলে দোআঁশ মাটি আছে, কিন্তু অল্প কিছু খুঁড়লেই আছে বালি মাটি। দেখা যাচ্ছে যে এঁটেল মাটির এলাকাতে পুরনো পুকুরগুলি সংস্কার করে দিলে এবং নদী খালগুলি সংস্কার করে দিলে, নদী খালগুলি সংস্কার করাই যায়, কিন্তু পুকুরগুলি সংস্কার করলে জলের গভীরতা বাড়বে এবং মাছ চাষ বৃদ্ধি পাবে সেখানে, এবং জল ধারণ ক্ষমতা বাড়বে এলাকার। কিন্তু একটি সভাতে একজনকে বলতে শুনেছিলাম, তিনি বলেছে বিষয়টি গ্রাহ্য করা হয়নি, অর্থাৎ বিডিওর উপর চাপ আছে, টাকা তাড়াতাড়ি খরচা করে বেরিয়ে যেতে হবে এবং উপরে কমপ্লিশন সার্টিফিকেট দিতে হবে। সেই কারণে করতে গিয়ে দেখা গেল যে সেই ব্লকের বালিমাটির এলাকার ব্লক শত শত বৎসরের গাছ পাতা পচে, বিভিন্ন জীবাশ্ম পচে, এবং এঁটেল মাটি হয়তো পারে যেটুকু ছিল সেটুকু পড়ে যে
ছিদ্রগুলি বন্ধ ছিল, পাতালে জল যাওয়ার, অর্থাৎ যাকে ইংরেজিতে বলে নন পোরাস ছিল। আর পোরাস হচ্ছে যেখানে জল পাতালে চলে যায়, অর্থাৎ পোরাস মানে লোমকূপ আর কি, পোরাস নন পোরাস আর কি। নন পোরাস ছিল, সমগ্র পুকুরগুলি নন পোরাস হয়ে গেল। আগে যে জল থাকতো, যে মাছ হতো, বর্ষাকাল চলে গেলে মাঘ মাস থেকে আর জল থাকা বন্ধ হয়ে গেল পুকুরতে। অর্থাৎ স্বাভাবিকভাবে নিচের যে জলস্তর যতদিন পর্যন্ত জল থাকবে উপরে থাকতো, ততদিন পর্যন্ত পুকুরে জল থাকতে পারলো। তাহলে এই পুকুর খুঁড়ে দেওয়ার ফলে যে ব্যবস্থাটি হলো, কি হলো, যে আরো বহু বৎসর ধরে আবার কিন্তু সেই পুকুরটি নন পোরাস হতে, অর্থাৎ জল ধারণ ক্ষমতা তৈরি হতে আরো কয়েক বছর লাগবে। অর্থাৎ কার্যত সেটি পুকুর খোঁড়া হলো, পুকুর পাড়ে অনেক মাটি উঠলো, অনেক শ্রমিক কাজ করলো, কাজ সম্পূর্ণ হলো, কাজের কমপ্লিশন রিপোর্ট উপরে গেল, কিন্তু জল ধারণ ক্ষমতা এলাকার বাড়লো না। অর্থাৎ যে মাছ চাষ হতো সারা বছর ধরে, সেখানে 4 মাসের বেশি, 5 মাসের বেশি মাছ চাষের আর সুযোগ থাকলো না। কাজেই বলবো, এই আলোচনাগুলি করলাম, এটা কোনো সমালোচনার ঊর্ধ্বে নয়, এবং আমি বামফ্রন্টের আমল এবং পঞ্চায়েত সমিতির আমল, তৃণমূলের আমল, দুই আমলকে ধরেই বলেছি এই বিষয়গুলির উপর নজর দেওয়া হয় না। এই বিষয়গুলি নজর দিলে আরো বিকেন্দ্রীকৃত হবে, এবং এই বিষয়গুলিতে নজর দিলে আরো সম্পদের সদ্ব্যবহার হবে, এবং দেশের মানুষের রোজগার বৃদ্ধি পাবে, এবং আমাদের উন্নতি হবে। এবং পুনরায় আবার বলবো, এই বিষয়ে যারা সচেতন তারা লিখবেন, তারা যথাস্থানে বলবেন, আইন সভার সদস্যরা আইন প্রণয়ন করবেন। আইন আসলে পারে যে আধিকারিক যারা আছেন, মাননীয় আধিকারিক যারা আছেন, তারাও এটিকে কার্য করার চেষ্টা করবেন। গত 40 বছর ধরে যে কিছু ক্ষেত্রে উন্নয়ন যথেষ্ট হয়েছে, তা সত্ত্বেও যে গতানুগতিক দিকগুলি আছে, এই গতানুগতিক দিকগুলির পরিবর্তন ঘটবে, এই প্রত্যাশা রেখে আমার এই প্রতিবেদনের উপর কোনো মতামত থাকলে অবশ্যই দেবেন, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা রাখছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার। আলোচনা এখানেই শেষ করলাম। শেষ করছি হবে না।